শুরুতেই বলে রাখি, আজকের এই মুভিটি যারা বিয়ে করেছেন তারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। বিশেষ করে বউ কিংবা শাশুড়ি। অধিকাংশ পরিবারেই বউ শাশুড়ির যুদ্ধে অতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের সাধারণ ছেলেটি। সে না যেতে পারে বউয়ের পক্ষে, না যেতে পারে মায়ের পক্ষে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের এই অশান্তির কবলে পড়ে অনেক সন্তানই দিশেহারা হয়ে ওঠে। কেউ কেউ নষ্ট হয়ে যায়, আবার কেউ কেউ একটুখানি শান্তির জন্য পরকীয়ার মতো জঘন্য পথেও পা বাড়ায়। সব মিলে এদের শাস্তি কী হওয়া উচিত, এমনই কিছু অসম্ভব সুন্দর বাস্তবতায় ঘেরা গল্প নিয়ে আজকের এই আয়োজন। গল্পটির নাম ডিম লাইট। গল্পের শেষটায় খুবই শিক্ষণীয় কিছু বিষয় আছে, তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। গল্পের শুরুতেই একটা হলুদ সন্ধ্যার অনুষ্ঠান দেখতে পাই। আজ রাজ ও রিপার জমজমাট হলুদ সন্ধ্যা। বরবেশে রাজ উপস্থিত, তবে কনে এখনো অনুষ্ঠানে যুক্ত হয়নি। আজ যেহেতু রাজের বিয়ে, তাই সে বেশ খুশি। সে সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই জমে উঠেছে। এই অনুষ্ঠানকে আরও জমিয়ে তোলার জন্য আমন্ত্রিত অতিথি হিসাবে আছে এই গল্পের প্রধান চরিত্র স্ট্যান্ড আপ কমেডিয়ান শামসুজ্জামান এবং তার সহকারী কালু রঞ্জন। দুজনে অনেকক্ষণ অপেক্ষা করলেও অনুষ্ঠান শুরুর কোনো লক্ষণ নেই। খাবার পরিবেশিত হতেই কালু তার গুরুকে ফিসফিস করে বলে, অনুষ্ঠান যখন শুরু হবে হোক, চলেন আগে খেয়ে নেই। কিন্তু শামসুজ্জামান বলে, এখনকার খাবারে গোস্তের পরিমাণ কম। আমরা তো স্পেশাল গেস্ট, আমাদের জন্য নিশ্চয়ই স্পেশাল খাবারের ব্যবস্থা করা আছে, সেখানকার খাবারে বেশি গোস্ত পাওয়া যাবে। কিছুক্ষণ পরে কালু লক্ষ্য করে দেখে পাত্র 1 ডজন মেয়ে নিয়ে ছবি তুলছে। এসব দেখে কালু বলে, পাত্র তো মহালুচ্চা, হলুদে 1 ডজন মেয়ে নিয়ে আসছে, বিয়ের পর নিশ্চিত পরকীয়া করবে। তবে শামসুজ্জামান এই কথায় গুরুত্ব না দিয়ে বলে, আমার মনে হয় পাত্রী পালিয়েছে, ওদের মধ্যে যে কানাঘষা হচ্ছে এটা মনে হয় তারই ফল। কালু তখন চিন্তায় পড়ে যায় আর বলে, তবে কি অনুষ্ঠান হবে না? গুরু তখন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, অবশ্যই হবে। কিছুক্ষণের মধ্যেই টেনশনে থাকা পাত্রীর বাবা শামসুজ্জামানকে অনুরোধ করে আর বলে, আপনি দয়া করে অনুষ্ঠান শুরু করুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। শামসুজ্জামান তখন এই সুযোগটাই কাজে লাগায় আর বলে, আমার গুরু শিখিয়েছেন টাকা হাতে না আসা পর্যন্ত শো শুরু করতে নেই। বাধ্য হয়ে পাত্রীর বাবা কিছু টাকা হাতে দিতেই তিনি তার স্ট্যান্ড আপ কমেডি শুরু করে এবং একের পর এক কৌতুক বলে সবাইকে হাসাতে থাকে। কিন্তু এই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। পাত্রী পালানোর খবর জানাজানি হতেই বিয়েবাড়িতে শুরু হয় তুমুল মারামারি এবং হট্টগোল। সেই হট্টগোলের মধ্য দিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে কালুকে নিয়ে একটা হোটেলে খেতে বসে শামসুজ্জামান। খাওয়ার সময় কালুকে তিনি কড়া নির্দেশ দিয়ে বলে, দেখ কালু, আমরা যেখানে খাচ্ছি এই কথা কিন্তু বাড়িতে বলা যাবে না। স্ত্রী জানতে পারলে প্রশ্নের এমন তালিকা দেবে যে উত্তর দেওয়া অসম্ভব। কোনটা বলতে গিয়ে কোনটা ভুল বলে ফেলবো সেটা নিয়ে শুরু হবে অশান্তি। এরপর কালু দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে করছুন তো মরছুন। এই কালুরঞ্জন তার নতুন সহকারী, সে গ্রাম থেকে এসেছে, তাই সে এখন থেকে গুরুর বাড়িতেই থাকবে। শামসুজ্জামান কালুকে নিয়ে বাড়ি ফিরতে দেখে সেখানে চলছে মা আর স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ড। শামসুজ্জামানের স্ত্রীর নাম তানিয়া। তানিয়া করলার সাথে চিংড়ি মাছ রান্না করেছে, আর তার মায়ের নাকি চিংড়ি মাছে অ্যালার্জি, তার নাকি চিংড়ি মাছ খাওয়া নিষেধ। তানিয়া তখন প্রতিবাদ করে বলে, দুদিন আগেই তো গলদা চিংড়ি খেলেন। তখন তার মা আরও ক্ষেপে যায় আর বলে, সে তো ছিল বড় চিংড়ি, আর তুমি রান্না করেছো ছোট চিংড়ি। তবে তাদের এই বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে কালু বারবার নাক গলানোর চেষ্টা করে, আর শামসুজ্জামান একবার মায়ের দিকে আর একবার স্ত্রীর দিকে গিয়ে ভালোই মুসিবতে পড়ে। এমনকি তখন শামসুজ্জামানের একমাত্র বোন মিলি খাবার রান্না নিয়ে ভাবিকে অনেক কথা শোনায়। এই বিশৃঙ্খলার মাঝে কালুর বারবার হস্তক্ষেপ দেখে তানিয়া জিজ্ঞেস করে, এই লোকটাকে? শামসুজ্জামান তখন কোনো মতে সামলে নিয়ে বলে, ইনি আমার অ্যাসিস্ট্যান্ট, এখন থেকে এখানেই থাকবে। এই কথা শুনে তানিয়ার মাথা গরম হয়ে যায় আর বলে, এটা কি জমিদার বাড়ি পেয়েছেন নাকি, যাকে ইচ্ছে ঘরে নিয়ে আসবেন? শাশুড়ি তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে আর বলে, হ্যাঁ, এটা একসময় জমিদার বাড়ি ছিল, মেহমানের সাথে ভালোভাবে কথা বলো। এরপর প্রশ্ন উঠে, কালুরঞ্জন থাকবে কোথায়? কালু তখন হাসি মুখে উত্তর দেয়, আপনাদের এই ব্যাপারে টেনশন করতে হবে না, আমি সব জায়গাতেই থেকে যেতে পারবো। এখানে একটা বিছানা পেরে দিলে আমি এখানেই ঘুমিয়ে পড়বো। রাতের বেলা ঘুমানোর আগে কালু তার গুরুকে বলে, আপনাদের এমন অশান্তি দেখে সিদ্ধান্ত নিলাম জীবনে বিয়েই করব না। গুরু তখন হেসে বলে, তোর বাবা মাও বিয়ে করে ভুল করছে। এই কথা থেকে সে বোঝায় তারা বিয়ে না করলে তো কালুর জন্মই হতো না। পরের দিন সকালে কালু রান্নাঘরে এসে রুটি ভাজতে ভাজতে তার পারিবারিক গল্প শোনায়। সে বলে, আমার মা আর দাদির মধ্যে অনেক ঝগড়া দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত তারাই এবার মিলেছে। এটা ঝগড়া বিবাদ না, এটা মহব্বত। আমাদেরও তাই থাকা উচিত। শামসুজ্জামানের মা কৌতূহলী হয়ে জানতে চায়, কালু,
তোমার মা কি খুব তেজি ছিলেন? কালু তখন হাসতে হাসতে জানায়, ডাকাত বাড়ির মেয়ে ছিল সে। এরপর কালু শামসুজ্জামানের স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনার রান্না করা চিংড়ি মাছ আর করলা ভাজা আমি খেয়েছি, অনেক স্বাদ ছিল। অনেকদিন পর তানিয়ার হাতের রান্নার প্রশংসা শুনে তানিয়ার মুখে হাসি ফুটে ওঠে এবং বলে, এই জীবনে কেউ তো অন্তত আমার হাতের রান্নার প্রশংসা করলো। শাশুড়ি তখন পাশ থেকে বলে, সত্যি তোমার হাতের রান্না অনেক ভালো। আমি সবসময় প্রশংসা করি, কিন্তু সামনে করি না, তোমার আড়ালে করি। প্রশংসা পেছনে করাই ভালো। করলা দিয়ে চিংড়ি মাছ আবার একদিন রান্না করো, আবার খামো। দরকার পড়লে সঙ্গে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেবো। শাশুড়ির মুখে এমন কথা শুনে তানিয়াও বেশ খুশি হয়। এরপর তানিয়া কালুর কাছে জানতে চায়, তুমি তো ফর্সা, তাহলে তোমার নাম কালু কেন? হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার, ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আমার এক্সক্লুসিভ কোড TXTV ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রল খুব সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের জন্য প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না, TXTV। কালো রহস্য নিয়ে জানায়, সে এক বিরাট কাহিনী, অন্য একদিন বলবো। এরপর নাস্তার টেবিলে আসলে শামসুজ্জামানের কাছে তার মেয়ে জানতে চায়, কমেডিয়ান মানে কি? সে তখন বলে, যে সবাইকে হাসায় তাকে কমেডিয়ান বলে। মেয়ে তখন বলে, তুমিও কি কমেডিয়ান? বাবা বলে, হ্যাঁ। মেয়ে তখন বলে, কই আমাদের তো হাসাও না, তোমার কথায় তো বাড়ির কেউ হাসে না। তখন সেখানে তানিয়া চলে আসে আর বলে, তোর বাবা ফ্রিতে কাউকে হাসায় না, টাকার বিনিময়ে হাসায়। এরপর কালু খেতে খেতে তার গুরুকে জিজ্ঞেস করে, আজকের কর্মসূচি কি? গুরু জানায়, আজকের সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে, তবে এখন আমরা বাচ্চাদের স্কুলে নামিয়ে একটা মিটিংয়ে যাব। মিটিংয়ের কথা শুনতেই কালু অনেক খুশি হয়, কারণ কালু এর আগে কখনোই মিটিংয়ে যায়নি। তানিয়া সেই সময় বাজারের একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয় এবং যেখানে বিশেষভাবে ডিম লাইটের কথা উল্লেখ করে দেয়। বাচ্চাদের স্কুলে নামিয়ে দুজনে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই সেখানে একজন বিরক্তকর পরিচিত লোক আসে। এই লোকটি হচ্ছে শামসুজ্জামানের খুব কাছের প্রতিবেশী, যার নাম লিয়াকত ভাই। সে অনেক বেশি কথা বলে, কোনো একটা বিষয়ে কথা শুরু করলে তার শেষ করতে চায় না। তাই শামসুজ্জামান তাকে তাড়া দেখিয়ে দ্রুত বিদায় নেয়। বাসে উঠে গন্তব্যের দিকে যেতে থাকলে ভিড়ের চাপে কালু অস্বস্তি বোধ করে আর বলে, জীবনের প্রথম মিটিংয়ে যাচ্ছি, যদি একটা প্রাইভেট কার থাকতো তাহলে অনেক সুন্দর হতো। গুরু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, বসে যাচ্ছিস, এর জন্য শুকরিয়া কর। অনেক মানুষ তো বসার সিটও পায় নাই, আর আমরা তো কমেডিয়ান, আর লোকাল বাসে তো কমেডি মাথায় আসে। এই বলে তিনি একটা কমেডি শোনায়। সে বলে, তোর পাশে যে ভুরিয়ালা লোকটি দাঁড়িয়ে আছে, সে হচ্ছে প্রাকৃতিক বালিশ। ওর ওপর মাথাটা রেখে ছোট্ট একটা কামড় দিলে কি যে শান্তি লাগতো। এরপর তার একটা কর্পোরেট অফিসে মিটিংয়ের জন্য আসে। যেহেতু মিটিং শুরু হতে দেরি হবে, তাই শামসুজ্জামান সিগারেট টানতে চায়। আর এখানে এসেই প্রথমবারের মতো দেখতে পায় অফিসের এক গুরুত্বপূর্ণ কর্মী, নায়রাকে। নায়রা তার বয়ফ্রেন্ডের সাথে গভীরভাবে ঝগড়া করছিল, তাই সে এক পর্যায়ে তার কাছে ব্রেকআপ চেয়ে নেয়। আর এই দৃশ্যগুলো দূর থেকে অবলোকন করছিল শামসুজ্জামান। প্রথম দেখাতেই নায়রাকে ভালো লেগে যায় তার। এরপর মিটিং শুরু হলে বস জানায়, আগামী 6 মাস আমরা বিভিন্ন আনন্দ অনুষ্ঠান করব। সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে সবাই জোকস শুনবে, হাসবে, মজা করবে। তবে কিছু শর্ত আছে। কোনো অ্যাডাল্ট জোকস নয়, কোনো রাজনৈতিক জোকস নয়, কোনো ব্যক্তিগত কিংবা ধর্মকে ছোট করে জোকস বলা যাবে না। এত এত শর্ত শুনে শামসুজ্জামান হতাশ হয়ে বলে, এত শর্ত মেনে কাজ করতে গেলে জোকস তো আর জোকস থাকবে না, হয়ে যাবে টক শো। তবুও আমি চেষ্টা করব। অন্যদিকে কালু মিটিংয়ের মধ্যেই একের পর এক পান চেবাতে শুরু করে। বস তখন তাকে এত পান খেতে নিষেধ করে। আর সেই সময়ই একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করে নায়রা। শামসুজ্জামান মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। পরবর্তীতে সন্ধ্যাবেলায় শামসুজ্জামানের যে কমেডি শো ছিল, সেই প্রোগ্রামে নায়রাকে দেখা যায়। শামসুজ্জামান তখন একের পর এক সুন্দর সুন্দর মন জয় করা জোকস শোনায়, আর নায়রা জোকসগুলো শুনে প্রাণ খুলে হাসে। এরপর অনুষ্ঠান শেষে তিনি শামসুজ্জামানের সাথে দেখা করতে আসে। শামসুজ্জামান জিজ্ঞেস করে, আপনার সাথে দেখা হওয়াটা কেমন যেন কাকতালীয় মনে হচ্ছে। আজ আপনাদের অফিসে গিয়েছিলাম, সেখানেও আপনাকে দেখলাম, আর আপনি এত দূরে এসে আমার প্রোগ্রাম দেখছেন। তখন নায়রা জানায়, অফিস থেকে আপনার কমেডিগুলো যাচাই করার জন্য আমাকে পাঠিয়েছে। শামসুজ্জামান বলে, তাহলে আপনি গুপ্তচর?
বলুন তাহলে কেমন লাগলো? আমি কি তাহলে আপনাদের অফিসের কাজটা পাবো? তখন নায়রা জানায় 100% পাবেন। আমি তো আপনার শো খুব এনজয় করছি। অনেক ভালো লেগেছে আপনার শো। নায়রার মুখে এত প্রশংসা শুনে শামসুজ্জামান অনেক খুশি হয়। এরপর বিদায় বলে নায়রা তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর শামসুজ্জামান হাত মিলিয়ে নেয়। তবে এই ব্যাপারটা কালু রঞ্জনের কাছে একদমই ভালো লাগে না। এরপর বাড়ি ফিরতেই মা অভিযোগ করে তানিয়া নাকি কই মাছ রান্না করেছে বেগুন দিয়ে, যা তার একদমই পছন্দ হয়নি। তাই সে তানিয়ার অনেক বদনাম করে। শামসুজ্জামান তখন বলে, ও তো অনেক বড় অন্যায় করে ফেলছে, তালাক দিয়ে দিমনি। তার আগে কও তুমি খাইছো কিনা। তখন তার মা বলে, ও যে রান্না করে এর কি খাওন কয়। শামসুজ্জামান তখন এমন অশান্তির আলাপ বাদ দিয়ে মাকে বলে, মা, মিলির জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে। ছেলে শিক্ষিত, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, ভালো বেতন পায়। তখন তোর মা জানায়, বেতন বুতন চাকরি বাকরি এসব আমি বুঝি না। তুই ক, ছেলে কি ঘর জমে থাকবো? এই কথা শুনে শামসুজ্জামান বলে, ছেলে ঘর জমে থাকা লাগবো কেন? তখন তার মা বলে, মিলি বাড়ি থেকে গেলে তোর বউ আমারে বিষ খাইয়া পানির মধ্যে মাইরা ফেলবো। মায়ের এমন কথা শুনে শামসুজ্জামান বলে, তোমারে বারবার না করছিলাম এসব আজেরে হিন্দি সিরিয়াল না দেখতে। ওসব দেখা তোমাদের মধ্যে সারাক্ষণ অশান্তি আর ঝগড়া লেগেই থাকে। তখন তার মা বলে, তোর বইয়ের সিরিয়াল দেখে কুল পাই না, আবার আমি দেখবো হিন্দি সিরিয়াল। শামসুজ্জামান তখন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসে তানিয়ার রুমে। তানিয়া তখন বলে, মায়ের সাথে তো আমাকে নিয়ে ভালোই বদনাম করলে, তো এখন বলো আমার জন্য ডিম লাইট এনেছো কি? শামসুজ্জামান জানায়, না, মনে ছিল না। তখন তানিয়া বলে, মনে থাকার কথাও না, আমি বলছি যে। তখন শামসুজ্জামান জিজ্ঞেস করে, ডিম লাইটের কি এমন দরকার? তানিয়া জানায়, তোমার দরকার না, আমার দরকার, আমি অন্ধকারে ঘুমাতে পারি না। শামসুজ্জামান বলে, ঠিক আছে, কালকে নিয়ে আসবো। এরপর সে তানিয়ার অনেক প্রশংসা করে এবং একটু রোমান্স করতে চায়। কিন্তু তানিয়া জানায়, ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে আর তোমার বিছানা নিচে করা আছে, শুয়ে পড়ো। আর যখন আমার কথা মার সাথে কুটনামি করতেছিল তখন মনে ছিল না রাতে আমাকে লাগবে? নিরুপায় হয়ে শামসুজ্জামান নিচে গিয়ে শুয়ে পড়ে। তারপর সে ফেসবুকে নায়রাকে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন নায়রাদের অফিসের সে অনুষ্ঠান শুরু হয় আর শামসুজ্জামান তার কমেডি শোনাতে থাকে। কিন্তু এখানকার কেউ হাসে না, শুধু হাসে কালু রঞ্জন। তাই অনুষ্ঠান শেষে শামসুজ্জামান কালু রঞ্জনের উপর অনেক রাগ দেখায় আর বলে, যদি কমেডিয়ান হতে চাও তাহলে চুপ করে থাকবা, হাসা যাবে না, সবাই হাসবে কিন্তু তুমি হাসবে না। একটু পরেই সেখানে নায়রা এসে শামসুজ্জামানকে বলে, কমেডিগুলো বেশ মজার ছিল। শামসুজ্জামান বলে, কিন্তু কারো মুখে তো হাসি দেখলাম না। নায়রা জানায়, তারা অভ্যস্ত না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে শামসুজ্জামান নায়রার সাথে কথা বলতে লজ্জাবোধ করে। তাই নায়রা জিজ্ঞেস করে, আপনি আমাকে দেখে এত লজ্জা পান কেন? শামসুজ্জামান জানায়, এখন মধ্যবয়সী আছি তো তাই। এরপর নায়রা শামসুজ্জামানকে কফি খাওয়ার জন্য অফার করে, তাও আবার কফি শপে গিয়ে। এমন অফার শুনে শামসুজ্জামান মনে মনে অনেক খুশি হয় আর কালু রঞ্জনকে পাশে নিয়ে এসে বাড়ি চলে যেতে বলে। কিন্তু কালু তখন জানায়, আমি জীবনেও কফি শপে যাইনি, আমাকেও নিয়ে চলুন গুরু। তখন শামসুজ্জামান বলে, আজকের মতো তুই বাড়ি যা, দরকার পড়লে আগামীকাল তোকে এর থেকেও ভালো কোনো কফি শপে নিয়ে যাব। তুই এখন বাড়ি যা, কিন্তু বাড়ির ভেতরে ঢুকবি না, আশেপাশে অপেক্ষা করবি। আমি এসে তোকে ফোন দিব, তারপর একসাথে বাড়ি যাবো। এরপর সে এই কাজের জন্য ঘুষস্বরূপ কালোকে টাকা দেয় আর এরপর দুজনে কফি শপে চলে আসে। শামসুজ্জামান কি কফি অর্ডার করবে তা সে বুঝতে পারে না, কারণ সেরকম দামি রেস্টুরেন্টে এর আগে কখনোই আসেনি। শামসুজ্জামান একটা কফির এত দাম দেখে অনেক অবাক হয় এবং সে নায়রাকে অর্ডার করতে বলে। নায়রা জিজ্ঞেস করে, আপনি অনেক হিসাবি তাই না? শামসুজ্জামান জানায়, হ্যাঁ, আমার পরিবার তো বড়, মা আছে, বউ আছে, 2 সন্তান, ভাই বোন সব আছে। তাদের সব খরচ আমাকে একাই বহন করতে হয়, তাই হিসাব করেই চলতে হয়। নায়রা জানায়, আপনার ঠিক উল্টোটা আমি। বাবা মা থাকেন বিদেশে, আমি এখানে একাই থাকি। বেতন যা পাই তা খেয়েই উড়িয়ে দিই। তাই আজকের ট্রিটটা আমার পক্ষ থেকে। কফি খেতে খেতে শামসুজ্জামান বলে, বিয়ে করে সমস্যা আছি, এখন আর সংসারের ভেজাল ভালো লাগে না। এটা শুনে নায়রা বলে, আপনারা সব ছেলেরা দেখি বিয়ের পর এসব কথা বলেন। বিয়ে নিয়ে যেহেতু আপনাদের এতই ঝামেলা, তাহলে আপনারা বিয়ে কেন করেন? শামসুজ্জামান জানায়, আবেগে। তখন আর বিবেক কাজ করে না, তখন শুধু আবেগটাই কাজ করে। এসব কথা নিয়ে দুজনে অনেক হাসাহাসি করে। সেদিন কফি খাওয়া শেষে শামসুজ্জামান বাড়ি এসে আবারও সেই একই কাণ্ড দেখে। দেখে তার স্ত্রী তানিয়া এবং তার মা আর বোন লিপস্টিক নিয়ে ঝগড়া করছে। তানিয়ার অভিযোগ, মিলি তার লিপস্টিক চুরি করেছে, কিন্তু মিলি জানায় সে নেয়নি। এর মধ্যে কথা বলতে থাকে কালো। সে জানায়, ভাবি, আপনি কিন্তু এইভাবে সন্দেহ করতে পারেন না। সংসারের সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় অলক্ষী। সন্দেহ যেখানে, অশান্তি সেখানে। এদিকে শামসুজ্জামান এসবের কোনো কিছুতেই পাত্তা না দিয়ে
নায়রার বিভিন্ন ছবি দেখতে থাকে। এতে আমরা বুঝতে পারি এই বয়সে এসেও তার কাছে এখন নায়রাকে ভালো লাগতে শুরু করেছে। এর মধ্যে লিপস্টিকের খোঁজ বের হয়। লিপস্টিক নিয়ে মাখামাখি করছিল তাদেরই ২ সন্তান। তা নিয়ে একটু লজ্জা পায়। এদিকে শামসুজ্জামান নায়রাকে নিয়ে ব্যস্ত। এরপর তানিয়া শামসুজ্জামানের কাছে আসলে শামসুজ্জামান ফোন লুকিয়ে ফেলে। কোনো মতেই তো ধরা পড়া যাবে না। তো যাই হোক, পরের দিন অনুষ্ঠানে শামসুজ্জামান আবারও তার কার্যক্রম শুরু করে। তবে আজ সবাই অনেক হাসে। সবাই আজকের এই প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে উপভোগ করে। এরপর সে অনুষ্ঠান শেষ করে নায়রাকে কফি খাওয়ার অফার করে। কিন্তু নায়রা জানায় আজ তার কফি খাওয়ার মেজাজ নেই, তার অন্য প্ল্যান আছে। শামসুজ্জামান তবুও জোর করলে নায়রা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে কালু বলে, এই মেয়ের সাহস তো দেখি কম না, এক কাপ কফি তো খেতে চেয়েছেন, তা না উল্টো রাগ দেখিয়ে চলে গেল। কালু এমন কথা বলতেই শামসুজ্জামান তাকে চর মারে। তাই কালু ব্যাগ রেখে দিয়ে বলে, আপনার চাকরি আর আমি করব না। কিন্তু শামসুজ্জামান তাকে যেতে দেয় না। কালোকে নিয়ে চলে আসে কফি শপে এবং কফি খাওয়ায়। কফি খেতে খেতে তারা অনেক গল্প করে। আর সেই সময়ই শামসুজ্জামান দেখে তার বোন সেই কফি শপে একটা ছেলেকে নিয়ে কফি খেতে এসেছে। তাই সে বোনের উপর অনেক রাগ দেখায় এবং সেই ছেলেকে মারতে চায়। আর ভয়ে ছেলেটা সেখান থেকে দৌড়ে পালায়। এরপর সে ধমকে তার বোনকে বাড়ি পাঠিয়ে দেয়। এমতো অবস্থায় সে তার বোনের উপরে সকল রাগ কালুর ওপর ঝাড়ে। কারণ কালু এক্সট্রা চিনিগুলো তার ব্যাগে নিচ্ছিল। এজন্য শামসুজ্জামান কালুকে চোর বলে এবং জানিয়ে দেয় সে এমন চোরকে তার সহকারী হিসাবে রাখবে না। শামসুজ্জামানের এমন রাগারাগি মুহূর্তেই তাকে ফোন করে বসে নায়রা। ফোন রিসিভ করতেই নায়রা তাকে আসতে বলে একটা রেস্টুরেন্টে এবং জানায় তার নাকি মন খারাপ। তাই সে তার সাথে একটু সময় কাটাতে চায়। এদিকে কালু তার ব্যাগ রেখে চলে যেতে চায়, কিন্তু শামসুজ্জামান তাকে আবারও আটকায় এবং বলে, রাগের মাথায় বউ তালাক দিলেও তালাক হয় না। আর তুই তো আমার সহকারী, কোনো সমস্যা নেই, তুই আমার সাথে থাকবি। এরপর সে আবারও কালুকে টাকা দেয় এবং বাড়ির আশেপাশে ঘুরতে বলে এবং একসাথে বাড়ি ফিরতে চায়। এরপর সে চলে আসে নায়রার কাছে। তাদের বিভিন্ন কথাবার্তার মধ্যেই শামসুজ্জামান জানায় তার আর এই সংসার ভালো লাগছে না, সে একা হতে চায়। নায়রা তখন বলে, বিয়ের আগেও তো আপনাদের সংসার ছিল, মা বাবা ছিল, ভাই বোন ছিল, তখন আপনাদের ঝামেলা লাগেনি? শামসুজ্জামান জানায়, মার স্ত্রীর মধ্যে শুধুই দ্বন্দ্ব লাগে, যা নিতে পারছি না। মা মনে করে আমি বোর পক্ষের লোক, আর বউ মনে করে আমি মার পক্ষের লোক। তবে আমি কোন পক্ষের লোক সেটাই আমি বুঝি না। কিন্তু আমার মনে হয় আমি শান্তির পক্ষের লোক। তাদের সব আলাপচারিতার মাঝেই সেখানে এসে উপস্থিত হয় নায়রার বর্তমান প্রেমিক জুবায়ের। শামসুজ্জামান তো নায়রার প্রেমিককে দেখে রীতিমতো চুপসে যায়। তার কাছে যেন এই ব্যাপারটা পুরোপুরি ধাক্কা খাওয়ার মতো অবস্থা। তাই পোস্টারখানার নাম করে এসে সে অনেক ইমোশনাল হয়ে সিগারেট ধরায় এবং দূর থেকে দুজনের মাখামাখো সম্পর্ক দেখে। এরপর সে নায়রার কাছে এসে বলে, আমার মা অসুস্থ, তাই এখনই চলে যেতে হবে। এটা বলে সে সেখান থেকে সরাসরি বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরেও সে অনেক ইমোশনাল হয়ে থাকে। তানিয়ার কাছে এই ব্যাপারটা সন্দেহের মতো লাগে, তাই সে জানতে চায় কিছু কি হয়েছে। কিন্তু শামসুজ্জামান এসব কথার কোনো গুরুত্ব দেয় না। পরের দিন অনুষ্ঠান শেষে শামসুজ্জামান আপন মনে চলে যেতে থাকলে নায়রা এসে বলে, আপনার শোটা আজ মিস করলাম। আর আপনি আমার সাথে কথা না বলে কই চলে যাচ্ছেন? সাইন করতে হবে তো। তবে আজ শামসুজ্জামান তার প্রতি কোনো আগ্রহ দেখায় না। তবে শুধুমাত্র সাইন করার জন্য সে টেবিলে বসে। সাইন শেষে নায়রা জিজ্ঞেস করে, আপনার মায়ের অসুস্থতা কেমন ছিল? তবে শামসুজ্জামানের অনেক মন খারাপ ছিল। তাই সে প্রথমে কথা বলে না। পরবর্তীতে জানায়, ভালো, এখন ঠিক আছে। নায়রা এরপর বলে, আপনার মনে হয় মন খারাপ, চলেন কফি খেতে যাই। শামসুজ্জামান জানায়, আমরা কমেডিয়ান হলেও আমাদের একটা মন আছে, মাঝে মাঝে আমরাও কষ্ট পাই। আর এখন আমার একটা শো আছে, তাই যেতে পারবো না। তো এখন নায়রা সেই শোতে যেতে চায়। তো এখন শামসুজ্জামান জানায়, এটা প্রাইভেট শো, আপনাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। নায়রা তখন বলে, আমার মনটা আজ অনেক খারাপ, তাই আপনার শো দেখতে পারলে মনটা ভালো হতো, আবার একটু ঘুরে আসাও হতো। শামসুজ্জামান তখন বলে, কেন, আপনার তো প্রেমিক আছে, তাকে নিয়ে ঘুরতে যান। নায়রা তখন জানায়, গত রাতেই তার সাথে ব্রেকআপ করেছি, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা শুনেই আপনি থেকে তুমিতে নেমে আসে শামসুজ্জামান। বলে, শোতে যেতে পারো, কোনো সমস্যা নেই, আমার অতিথি তো তুমি, আমার অতিথি হিসাবে যাবে, কোনো সমস্যা হবে না। নায়রা তখন জিজ্ঞেস করে, তাহলে এতক্ষণ না করছিলেন যে? শামসুজ্জামান তখন থতমত খেয়ে বলে, তোমার প্রেমিক কি মনে করে এজন্য বলেছিলাম। আর এরপর প্রাইভেট শোয়ে শামসুজ্জামান তার কমেডিগুলো শোনাতে থাকে আর নায়রা সেটা খুব ভালো করে উপভোগ করে। শো শেষে দুজনে একটা বেভারেজ স্টলে বসে। সেখানে শামসুজ্জামান বলে, আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তোমার ওই প্রেমিক সুবিধার না, তাই যা হয়েছে ভালোই হয়েছে। নায়রা তখন জিজ্ঞেস করে, আপনি কি শুক্রবারে ফ্রি থাকবেন? শামসুজ্জামান জিজ্ঞেস করে, কেন? নায়রা জানায়, আমার বাসায় একটু রান্না করতাম,
আপনি আসলেন, আমরা সারা রাত একসাথে থাকলাম, গল্প করলাম। আমরা তো সারা রাত ঘুমাবো না, শুধু আড্ডা দেবো। এটা শুনেই শামসুজ্জামানের মনে যেন অন্যরকম আমেজ সৃষ্টি হয়। তবু সে নিজেকে শান্ত করে জিজ্ঞেস করে, আশেপাশের মানুষ তো মাইন্ড করবে। কিন্তু নায়রা জানায়, আমি একাই থাকি, কোনো সমস্যা নেই। শামসুজ্জামান তখন অনেক খুশি হয় এবং সে যেন এখন থেকেই শুক্রবারের প্রস্তুতি নিতে থাকে। তাই সে বাড়ি আসার পথে কিনে নিয়ে আসে স্পেশাল হানি নাট। কালু এটা দেখে জিজ্ঞেস করে, এটার কাজ কি? শামসুজ্জামান জানায়, এটা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য উপকারী। তখন কালু এটা খেতে চায়, কিন্তু শামসুজ্জামান জানায়, এটা তোর জন্য না। এমন সময়ই সেখানে তানিয়া চলে আসে, আর স্বামীর হাতে হানি নাট দেখে সে একটু ইতস্ত বোধ করে এবং গভীর রাতে শামসুজ্জামানের কাছে এসে শুয়ে পড়ে। তখন শামসুজ্জামান বলে, এখানে কেন? তখন তানিয়া বলে, আমি আমার জামাইয়ের কাছে ঘুমাবো না তো কি অন্য বেটার কাছে ঘুমাবো? তখন তানিয়া বলে, আমি কিন্তু ভালো করে জানি ছেলেটা কেন হানি নাট খায়। শামসুজ্জামান জানায়, তেমন কিছু না, শরীরটা ভালো না, মাথাটা একটু ধরেছে। তখন তানিয়া একটু রোমান্টিক হয়ে মাথা টিপে দিতে চায়, কিন্তু শামসুজ্জামান তার বইয়ের আগ্রহকে কোনো রকম পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়তে চায়। তানিয়া তখন অভিমান করে খাটে এসে শুয়ে পড়ে। সকালে উঠে শামসুজ্জামান খেতে থাকে হানিনাট, যা দেখে অবাক হয় তানিয়া। শামসুজ্জামান সারাক্ষণ ঘুরে বেড়ায় নায়রাকে নিয়ে, আর বাড়ি এসে শুধুই ফোন টেপে। বউ শ্বশুরের যুদ্ধ তার যেন কানেই বাজে না। তবে এই ব্যাপারটা তানিয়ার কাছে সন্দেহের মতো লাগে। তাই সে একদিন শামসুজ্জামানের ফোনটা কেড়ে নেয়, কিন্তু শামসুজ্জামান সে সময় রিলস ভিডিও দেখছিল, তাই সে কোনো ক্রমে বেঁচে যায়। এদিকে এখন শামসুজ্জামানের সকল কল্পনা জুড়ে শুধু ছিল নায়রা। সে সবসময়ই নায়রাকে নিয়েই ভাবে। এর মধ্যে শুক্রবার চলে আসে, আর শামসুজ্জামান নিতে থাকে প্রস্তুতি। সে শপিং করে, আবার চুলও কাটে। এরপর সে কালোকে টাকা দিয়ে বলে, আমি আজকের রাত্রে বন্ধুর বাড়িতে থাকবো। কিন্তু কালু তখন বলে, আপনার তো কোনো বন্ধু নেই, যেটা আছে সেটার সাথে তো ঝগড়া। শামসুজ্জামান তখন বলে, সেটার সাথেই মিটমাট করতে হবে। তুই বাড়ি যাবি, আর ভাবি কিছু জিজ্ঞেস করলে বলবি পুরো মধ্যরাত পর্যন্ত শো করবে, আর বলবি তোর পেট খারাপ তাই তুই চলে এসেছিস। কালু এই সুযোগে ফায়দা লোটে এবং বেশি টাকা নিয়ে নেয়। এরপর সে কালুকে বিদায় দিয়ে চলে আসে ফার্মেসিতে, কিনে নেয় সুরক্ষা। তারপর সে ফুল নিয়ে প্রচণ্ড প্রফুল্ল মনে উপস্থিত হয় নায়রার বাসায়। নায়রা দরজা খুলতেই সে খুশি ম্লান হয়ে যায়। এর কারণ, বাসাতে সে শুধু একা নয়, নায়রার অনেক বন্ধুকেও সে ইনভাইট করেছে। সবাইকে দেখে শামসুজ্জামান যেন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সবাই পার্টিতে ব্যস্ত থাকলেও শামসুজ্জামান চরম বিরক্তি এবং একঘেয়ে বোধ করতে থাকে। সে আবার টেনশন করতে থাকে এবং ভাবে তার সুরক্ষার সামগ্রীটাও তো লুকাতে হবে, কিন্তু কোথাও সে লুকাতে পারে না। সবকিছু মিলে সে খুবই বিরক্ত বোধ করে। সে এসেছিল এক আশায়, আর এখানে এসে দেখতেছে আরেক কাণ্ড। সব মিলে সে পুরো বিরক্তকর হয়ে ওঠে। তাই সে মন খারাপ করে বেলকনিতে এসে সিগারেট ধরায়। আর তাকে এমন আপসেট দেখে নায়রা এসে জিজ্ঞেস করে, আপনাকে দেখে আপসেট লাগছে, আপনি কি আমার উপর বিরক্ত? আমি কি কোনো কিছু করেছি যা আপনাকে কষ্ট দিয়েছে? তখন শামসুজ্জামান বলে, তোমার আচরণে না, আমি কষ্ট পেয়েছি আমার নিজের আচরণে। এরপর সে জানায়, সবসময় আয়নায় চেহারা দেখতে গিয়ে ভেবেছিলাম আয়নাই খারাপ, পরে দেখলাম আয়না ভালো আছে, আমার চেহারাটাই খারাপ। এসব বলে তিনি নায়রাকে জানায়, আমার এখন যেতে হবে, আমাকে ছাড়া বউ কখনো একা থাকে না। এরপর সে অনেক মন খারাপ করে ডিনার না করেই নায়রার বাসা থেকে বেরিয়ে আসে। পথে গভীর রাতে শামসুজ্জামানকে পুলিশ আটকায় এবং জিজ্ঞাসাবাদ করে। শামসুজ্জামান তখন জানায়, বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলাম। এত রাতে বন্ধুর বাড়ি থেকে পার্টি করে আসায় পুলিশ তাকে সন্দেহ করে সে হয়তো মদ খেয়েছে। কিন্তু শামসুজ্জামান জানায়, সে কখনোই মদ খায় না। এরপর পুলিশ তাকে চেক করতে চায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে সেই সুরক্ষার সামগ্রীটা খুঁজে পায়। এটা কেন জিজ্ঞাসা করলে শামসুজ্জামান জানায়, সে বিবাহিত পুরুষ, তার কাছে এটা থাকতেই পারে, এবং বলে প্রয়োজন হলে আপনি নিতে পারেন। এরপর দেখা যায় পুলিশ কি যেন মনে করে সে নিজে সেটা নিয়ে নেয়। পরের দিন সকালে শামসুজ্জামান মন খারাপ করে একের পর এক সিগারেট খেতে থাকে। তা দেখে তানিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে, মন উদাস করে বসে আছো, ছ্যাঁকা খেয়েছো নাকি, একের পর এক সিগারেট খাচ্ছ, কোনো মেয়ের সাথে চক্কর চলছে নাকি? শামসুজ্জামান এসব কথা শুনে বলে, কি সব উল্টাপাল্টা বলছো? তানিয়া জানায়, আমি সব জানি, আজকাল তোমাকে পাওয়াই জানা, কালটাতে তুমি কোথায় ছিলে সেটা কালও জানে না। শামসুজ্জামান বলে, আমার মধ্যরাত পর্যন্ত শো ছিল, সেটা নিয়েছিলাম, আর কালুর পেট খারাপ তাই তাকে পাঠিয়ে দিয়েছিলাম। কসম করে বলছি তুমি যেটা ভাবছো সেটা নয়। তখন তানিয়া বলে, কার কসম? তখন শামসুজ্জামান বলে, কালু রঞ্জনের কসম, আমার জোকসের কসম।
কিন্তু কালুরঞ্জন বলে, আমার কসম করেন না গুরু, আপনাদের ব্যক্তিগত ঝামেলায় আমাকে কেন জড়াচ্ছেন গুরু? এইসব শুনে তানিয়া অনেক রেগে যায় এবং এরপর তানিয়া শামসুজ্জামানের ফোন দেখতে চায়, কিন্তু শামসুজ্জামান ফোন তো দেয়ই না, বরং এসব উল্টাপাল্টা সন্দেহ করতে মানা করে। তখন তানিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রোগ্রাম শেষে শামসুজ্জামান নায়রাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু নায়রা তার পিছু নেয় আর বলে, আপনি দেখি আমাকে আর পাত্তাই দিচ্ছেন না, ফোনও ধরছেন না, কথা বলছেন না, কোনো কি সমস্যা? চলেন একসাথে কফি খাই। শামসুজ্জামান বলে, কফি খেলে ঘুম হয় না, তাই ডক্টর কফি খেতে নিষেধ করেছে। নায়রা তখন অন্য কিছু খাওয়ার প্রস্তাব দিলে শামসুজ্জামান আর না করতে পারে না। কালো তাকে থামানোর চেষ্টা করলেও সে নায়রার সাথে রেস্টুরেন্টে চলে আসে। সেখানে নায়রা জানায়, ভালোবাসা হলো ফুল গাছের মতো, জন্মের পর যদি ঠিকমতো পানি না দেওয়া হয় তাহলে সেই ফুল গাছ শুকিয়ে যায়। আপনাদের মধ্যেও ভালোবাসাটা এখনো আছে, কিন্তু যত্নটা নেই। শামসুজ্জামান তখন জানায়, যত্ন নিয়েও কিছু হয় না। নায়রা তখন প্রশ্ন করে, আপনি শেষ কবে আপনার স্ত্রীকে গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলেছেন? অথবা বলুন তো, লাস্ট কবে তার সাথে সমুদ্র দেখতে গিয়েছেন? একটা সম্পর্কে যত্ন নিতে হয়, তবেই সম্পর্ক ভালো থাকে। এসব শুনে শামসুজ্জামান নায়রার জীবনের গল্প জানতে চায়। নায়রা জানায়, তার যখন 4 বছর বয়স তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। তিনি মায়ের সাথে থাকতেন, তবে তার মা নতুন সম্পর্কে জড়ালে তার সেটা ভালো লাগেনি, তাই তিনি অভিমান করে চলে এসেছে। এখন সে শুনেছে তার মা নাকি তার নতুন প্রেমিককে বিয়ে করছে, তাই নায়রা তার মায়ের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এরপর শামসুজ্জামান যখনই বিয়ের প্রসঙ্গ তুলবে তখনই সে লিয়াকত এসে হাজির হয়। লিয়াকত বেশি কথা বলে, তাই শামসুজ্জামান একসময় লিয়াকতকে পাশে নিয়ে এসে বলে, এটা কিন্তু আমার ক্লায়েন্ট, অন্য কিছু বুঝেন না, আবার আপনার ভাবিকে যেন কিছু বললেন না। এরপর লিয়াকত জানায়, আরে না, কি মনে করব, এরকম করতেই পারেন। এরপর শামসুজ্জামান শো শেষে বাড়ি এসে দেখে লিয়াকত এবং তার স্ত্রী তার বাড়িতে এসে হাজির এবং তারা তানিয়ার হাতের চা খাচ্ছে। এটা দেখে শামসুজ্জামান পুরো ভয় পেয়ে যায়। লিয়াকত জানায়, তিনি শুধু চা খেতে এসেছেন। এরপর তারা তানিয়ার হাতের চায়ের অনেক প্রশংসা করে। তানিয়া তা শুনে বলে, কেউ তো অন্তত আমার হাতের চায়ের প্রশংসা করলো। লিয়াকত তখন বলে, ভাইও তো আপনার অনেক প্রশংসা করে, সে আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু স্বামীর যাত্রাই এমন, বইয়ের সামনে প্রশংসা করতে চায় না, আড়ালে ঠিকই করে। অর্থাৎ লিয়াকত চায় যাতে শামসুজ্জামান এবং তানিয়ার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। এরপর লিয়াকত তার স্ত্রীকে নিয়ে চলে গেলে তানিয়া শামসুজ্জামানকে চা খেতে দেয় এবং বলে, তুমি তো এখন চা খাও না, কফি খাও, কালু বলেছে। এইটা শুনে শামসুজ্জামান কালুর দিকে ক্ষিপ্ত চোখে তাকায়। এরপর সে তানিয়াকে বলে, আজকে বিকেলে শাড়ি পরবা, ঘুরতে বের হব। এরপর তারা তাই করে, পরিবারের সবাইকে নিয়ে পুরো বিকেল ঘুরে বেড়ায়। পরের দিন নায়রার সাথে আবার একটা রেস্টুরেন্টে বসে। সেখানে শামসুজ্জামানের কাছে একটা কল আসতেই সে চিন্তায় পড়ে যায়। নায়রা জানতে চায় কি হয়েছে। শামসুজ্জামান জানায়, বউ শাশুড়ির মধ্যে আবারও বেঁধেছে, এসব আর ভালো লাগে না, আমি আছি এক চিপায়, কোনো পক্ষ নিতে পারি না। নায়রা জানায়, এই সমস্যা সব পরিবারেই আছে, চুপচাপ না থেকে সমাধান করতে হবে। আগে দুপক্ষেরই মতামত শুনবেন, তারপর আপনি নিজের মতো করে দুজনের সব কয়টা ভুল ধরবেন, এরপর তাদেরকে সংশোধন হয়ে যেতে বলবেন। সেই সময়ই শামসুজ্জামান লিয়াকতকে আবারও এই রেস্টুরেন্টে দেখতে পায়, তাই নায়রাকে তাড়াতাড়ি বিদায় জানিয়ে বাজার করতে আসে। সেখানে লিয়াকত এসে শুরু করে দেয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তারপর লিয়াকত বলে, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। শামসুজ্জামান আজকেই বলতে বলে, কিন্তু লিয়াকত অন্যদিন কথাটা বলবে বলে সেখান থেকে চলে যায়। পরের দিন শো শেষে শামসুজ্জামান তানিয়ার জন্য একগুচ্ছ ফুল এবং একটা নীল শাড়ি নিয়ে আসে, যা দেখে তানিয়া অনেক খুশি হয়। এরপর রাতে দুজনে একসাথে শুয়ে পড়ে এবং তারা পরিকল্পনা করে কাজের চাপ কমলে সে তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে। আর সেই রাতটা তাদের অনেক সুন্দর কাটে। আর পরের দিন শোতে শামসুজ্জামান মাকে নিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু লাইন বলে, যার প্রত্যেকটা লাইন নায়রার সাথে মিলে যায় এবং সে অনেক ইমোশনাল হয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে এসে তার মাকে কল করে। আর এতদিন পর মায়ের সাথে কথা বলে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর নায়রা শামসুজ্জামানকে ধন্যবাদ দেয় এবং জানায়, তার কথাই নায়রা বুঝতে পেরেছে যে মা আর সন্তানের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না। আমি এতদিন ইগো নিয়েছিলাম, আপনি আমার ইগোর দেয়ালটা ভেঙে দিয়েছেন। মায়ের সাথে কথা বলে আমি অনেক শান্তি পেয়েছি। পৃথিবীতে মানুষের সাথে মানুষের যত ধরনের সম্পর্ক আছে তার মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে মায়ের। পৃথিবীর সকল সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলেও মায়ের সাথে বিচ্ছেদ ঘটানো যাবে না। এরপর শামসুজ্জামান নায়রার সাথে কথা শেষ করে ডিম লাইট নিয়ে বাড়ি ফিরে এবং দেখে তানিয়া ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তানিয়া তখন জানায়, তিনি শামসুজ্জামানের ফোনে
নায়রার নামটা অনেকদিন ধরেই দেখতেছে। আর আজকে সে জেনেছে মধ্যরাতের শোয়ের মিথ্যে অজুহাতে শামসুজ্জামান সেদিন নায়রার বাসায় ছিল। তাই সে অভিমানে কোনো রকম যুক্তি না শুনে ঘর থেকে চলে যায়। শামসুজ্জামানের মনটা তখন একদমই ভেঙে যায়। যখনই সে ভালো হতে যাবে তখনই তার জীবনের ভয়ঙ্কর পাপটা উন্মোচন হয়ে যায়। তাই সেভাবে তানিয়া বিষয়টা কিভাবে জানলো, এই জন্য সে লিয়াকতকে ডেকে জিজ্ঞেস করে তিনি নায়রার সাথে কফি খাওয়ার ব্যাপারে তানিয়াকে কিছু বলেছে কিনা। লিয়াকত তখন জানায় সে তো ওই ব্যাপারটা ভুলেই গিয়েছিল এবং সে জানায় সেসব কেন বলবে, এগুলো কি ভাবিকে বলার বিষয়। শামসুজ্জামান তখন বুঝতে পারে লিয়াকত ফাঁস করেনি। এদিকে শামসুজ্জামানের মন সারাক্ষণ বিষণ্ণ থাকলেও নায়রার মন ভালো থাকে, কারণ তার মা তার সাথে দেখা করতে এসেছে। এদিকে শামসুজ্জামান কয়েকদিন না খেয়ে থাকলে কালো তাকে খাবার খাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু শামসুজ্জামান রাজি হয় না। এরপর কালু জানায় আজ আমি দুই একটা কথা বলবো, যদি এই অপরাধে আপনি আমাকে দু একটা চড় থাপ্পড়ও মারেন তাহলেও আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু বলতে চাই আপনার সন্তানের সুখের জন্য বাচ্চাদের দিকে তাকিয়ে আপনি যদি ভাবির কাছে একটু ছোট হন তাহলে কিন্তু আপনার মান সম্মানের কোনো সমস্যা হবে না গুরু। আপনি যান তার কাছে, তাকে নিয়ে আসুন। এরপর সে জানায় আমি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমি তো চেয়েছিলাম কমেডিয়ান হতে। আমি ভাবতাম যারা মানুষকে হাসাইতে পারে, যারা মানুষকে আনন্দ দিতে পারে তারা তো অনেক বড় মনের মানুষ, তাদের মতো মানুষ হয় না। কিন্তু এই কয়দিনে যা দেখলাম এই শহরের মানুষ মন থেকে হাসে না, তাদের মনের ভেতরে ফাঁপা, সবকিছুই নকল। আর এই নকল আমার আর ভালো লাগছে না। যেখানে আসল হাসি নাই, আসল আনন্দ নাই, আসল মানুষ নাই, সেখানে গুরু আমি নাই। আমি গ্রামে ফিরে যাবো, ওখানেই বাকি জীবনটা কাটিয়ে নেব। যাওয়ার আগে সে একটা মারাত্মক সত্যি কথা স্বীকার করে। সেদিন রাতে যে শামসুজ্জামান নায়রার বাসা গিয়েছিল সেটা কালুই তানিয়াকে বলে দিয়েছে। ভাবি নাকি অনেক কান্নাকাটি করেছিল, তাই সে সত্যিটা না বলে থাকতে পারেনি। এরপর কালু বলে তিনি সংসার ভাঙতে নয়, বরং সত্যের মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করতে চেয়েছে। এরপর কালু তার কাছে মাপ চেয়ে সেখান থেকে চলে যায়। আর কালুর কাছ থেকে এইসব শুনে শামসুজ্জামান তার ভুল বুঝতে পারে এবং সে রাতেই সে তানিয়ার কাছে চলে আসে। তানিয়া তাকে ঘর থেকে বের করে দিতে চায়, কিন্তু শামসুজ্জামান বলে আমি তোমাকে ছাড়া অচল। তানিয়া তখন ক্ষোভ প্রকাশ করে আর বলে সারা জীবন তিনি শামসুজ্জামানের অবহেলা সহ্য করেছে। সে বলে আমাদের প্রথম সন্তান হওয়ার দিন, ছেলের প্রথম স্কুলের দিন, সবসময় তোমাকে মিস করেছি। অনেক সময় শাড়ি পরে সাজগোজ করে তোমার কাছ থেকে একটুখানি প্রশংসা প্রত্যাশা করেছি, কিন্তু পাইনি। তবু ভালোবেসেছি তোমাকে, কিন্তু তোমার এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আমি নিতে পারছি না। শামসুজ্জামান তখন বলে আগে তোমার মন রক্ষার জন্য হয়তো বলেছি, তবে এবার সত্যি বলছি আমার শুধু তোমাকেই লাগবে। এই কথায় তানিয়া বুঝতে পারে তাকে হয়তো আরেকটা বার সুযোগ দেওয়া দরকার। এই ভেবে সে শামসুজ্জামানের সাথে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে ঢুকতেই শাশুড়ি তানিয়াকে জড়িয়ে ধরে। পুরো বাড়ি যেন তানিয়ার অপেক্ষায় পাগল প্রায়। পুরো পরিবার তানিয়াকে পেয়ে আনন্দে মেতে ওঠে। পরিবারটাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পরের দিন শোতে শামসুজ্জামান ডিম লাইট নিয়ে খুবই সুন্দর কথা বলে। সে জানায় স্বপ্ন দেখার জন্য হলেও একটা ডিম লাইটের খুব দরকার। শো শেষে শামসুজ্জামান খোলা মাঠে নায়রার সাথে দেখা করে। নায়রা জানায় তিনি তার মায়ের বিয়েতে যোগ দিতে যাবেন এবং হয়তো ফিরে আসবে, আবার নাও ফিরে আসতে পারে। এরপর শামসুজ্জামান সেই আমন্ত্রণের রাতের ব্যাপারে স্বীকারোক্তি দিতে চাইলে নায়রা বলে আমি বুঝতে পেরেছিলাম আপনি হয়তো ভেবেছিলেন আমি হয়তো একা থাকবো। সেদিন আমারই ভুল হয়েছিল, আমি আপনাকে ঠিকমতো বলতে পারিনি। আমারই সব খোলাসা করা উচিত ছিল। তখন শামসুজ্জামান বলে তোমার থেকেও বড় অন্যায় আমি করেছি। আমি একজন বিবাহিত পুরুষ হয়েও তোমার সাথে যেমনটা ভেবেছি এটা ছিল আমার সবচেয়ে বড় অন্যায়। তখন নায়রা বলে মানুষ যখন ভুল বুঝতে পারে তখন প্রকৃতি তাকে আপনা আপনি ক্ষমা করে দেয়। এরপর নায়রা বিদায় নিয়ে চলে গেলে মুভিটি এখানেই শেষ হয়। কখনোই নিজের স্বামী কিংবা স্ত্রীকে অন্ধবিশ্বাস করবেন না। মনে রাখবেন যে মানুষগুলো একটু বেশি স্মার্ট, আচরণ সুন্দর কিংবা সকলের ভালোবাসা পাওয়ার যোগ্য, এই মানুষগুলো অল্পতেই প্রশংসা পেলে বিগলিত হয়ে যায়। তারা মানুষকে আকৃষ্ট করতে পছন্দ করে। এদের মধ্যে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে সেও সেই সুযোগটা হাতছাড়া করে না, জড়িয়ে যায় প্রেমে। তবে সবসময় মাথায় রাখবেন তাদের প্রেম বহুমুখী হয়। নতুন নতুন তারা আপনার খুব খোঁজ খবর নেবে এবং যত্ন করবে, কিছুদিন হলেই অন্য কাউকে খুঁজবে। তাই চেষ্টা করবেন কখনো কোনোদিন কোনো বিবাহিত নারী পুরুষদের সাথে সম্পর্কে না জড়ানোর। শুধু একটা কথা মনে রাখবেন অন্যের সংসারে করা ক্ষতি তার থেকেও ভয়ঙ্কর হয়ে আপনার দিকেই ফিরে আসবে। তো এই পর্যন্তই আমাদের আজকের এই মুভি।
গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সম্ভব হয় ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।